তুই নজর রাখছিলি আমার উপর? শরৎ সঙ্গে সঙ্গে দুই ধারে মাথা নাড়ালো, ব্যতিব্যস্ত গলায় বলল, জি না ভাই, ভাবি আপনাকে ওই মেয়ের সঙ্গে কথা বলতে দেখেছে। ইজানের শক্ত চোয়ালটা এ পর্যায়ে ঝুলে পড়ে, সুচালো দৃষ্টি পাল্টে যায়। প্রকট হওয়া অক্ষিযুগল নিজ নিজ স্থান থেকে বেরোতে চাচ্ছে বুঝি। সবটা দেখে শরৎ এবার কাচুমাচু মুখে বলল, ও ভাবে আপনাকে দেখে ভাবি খুব রেগে গিয়েছিল মনে হয়, আপনাকে তো জানানোর সুযোগই হলো না। ইজান হম্বি করে গাড়ির দরজা খুলতে উদ্যত হলো এবার। এই কথা তুই আগে বলবি না কেন? আমার বউ রাগ করে কাল রাতে ঘরে অব্দি আসেনি। শালার পেঁচাল সব একসঙ্গেই আসে। শরৎ সঙ্গে সঙ্গে তাকে আটকে বলে, ভাই এখন ফিরে গেলে তো দেরি হয়ে যাবে। হিমেল গোল গোল চোখে চেয়েছিল, তাদের আলাপচারিতা শুনছিল বড় আগ্রহ নিয়ে। শরৎ আচমকা তার দিকে ফিরে চাইল, চোখ রাঙিয়ে বলল, তুই কি গাড়ি স্টার্ট দিবি না? হিমেল দ্রুত মাথা নাড়িয়ে গাড়ি স্টার্ট দেয়। ইজান দরজা থেকে হাত সরায়, গায়ে লিয়ে আফসোসের সুরে বিড়বিড়িয়ে বলে, একটু যাও বা গোল ছিল সেটাও গেল। তন্মধ্যে শরৎ ফের মিনমিন স্বরে প্রশ্ন করে, ভাই বললেন না তো ওই মেয়ের সঙ্গে কি কথা হয়েছিল? ইজান তপ্ত নিঃশ্বাস ফেলে অতিষ্ঠ গলায় বলে, বারবার তাকাচ্ছিল বুঝলি। আউট অফ কিউরিওসিটি থেকে খালি জিজ্ঞেস করেছি কোচিং এ পড়ে কিনা। ব্যাস, মেয়েটা এত আজাইরা পেঁচাল পারে রে ভাই। এই কথার জবাব দিতে আমার 8 মিনিট নষ্ট করেছে। সুভা স্কুল থেকে এসে আর কাপড় পাল্টায়নি। অনিন্দিতার কাছে সেই যে এসেছে, যাওয়ার নাম নেই। অনিন্দিতা ব্যাগ গোছাচ্ছিল। ও বাড়ি থেকে কেবল একটা লাগেজ এনেছিল সঙ্গে। কাপড় চোপড় এখান থেকেই বেশি পাওয়া হয়েছে। সেগুলো বেশিরভাগ শাড়ি গহনা। সেগুলো আলমারির একপাশে সাজিয়ে রেখে বাকি কাপড়গুলো লাগেজে রাখছিল তখন। সুভা গালে হাত ঠেকিয়ে কৌতূহল বসিত এবার প্রশ্ন করে বসল, এত কাপড় নিচ্ছ কেন ভাবি? দেখে তো মনে হচ্ছে লাইফ টাইমের জন্য ফিরে যাচ্ছ। অনিন্দিতা শক্ত মুখেই জানালো, আসলেই চলে যাচ্ছি। সুভা তা শুনে শব্দ করে হাসল, যেন মজার কোনো কৌতুক শুনেছে। কিন্তু যখন দেখল অনিন্দিতা কানের দুল নাকের ফুল সব খুলে ফেলছে, তখন তার চল ঝুলে পড়ল, হৈ হৈ করে উঠল। এ কি, এগুলো খুলছো কেন? অনিন্দিতা কোনোরূপ জবাব দিল না। তাকে উপেক্ষা করে সে সোজা গেল কামিনীর রুমে। কামিনীর চোখ মুখ মারাত্মক থমথমে। অনিন্দিতা বড় বড় দম ছেড়ে বলল, মামুনি এগুলো রেখে দাও। কামিনী অসময়ে তার এরূপ কথা শুনে হকচকালেন। পর মুহূর্তেই তার মনটা আর একটু খারাপ হয়। নিস্তেজ গলায় বললেন, এগুলো কেন ফিরিয়ে দিচ্ছিস? এসব তুমি দিয়েছিলে ছেলের বউ হিসেবে। আমি তো আর এখন তোমার ছেলের বউ থাকছি না। যে নতুন আসবে তাকে দিয়ে দিও। কণ্ঠে কঠোরতা, অথচ চোখ মুখ নিষ্প্রাণ। কামিনী মাথা নুয়ে দীর্ঘশ্বাস ফেললেন। সুভা দরজার পাশটায় দাঁড়িয়েছিল এতক্ষণ। দুজনের কথাবার্তা প্রথমে আজগুবি লাগলেও আপাতত অল্প হলেও স্পষ্ট বুঝতে পারল ঘটনা। সে বিশ্বাসই করতে পারল না। একটা সবিশ্বাস নিয়ে সে ছুটল ইয়ামিন ইমাদের কাছে। অনিন্দিতার ঘর থেকে বেরোলো ত্রস্ত পায়ে। হাঁটার তালে তালে সে বুঝতে পারল তার কদম ফেলতে অজানা কারণে কান্না পাচ্ছে। সে কামিনীকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, সে আজই চলে যাবে। মা তাতে তাকে মারুক কাটুক যা ইচ্ছে করুক, অনিন্দিতা তার বাড়িতেই ঠোঁট কামড়ে পড়ে থাকবে। সে মনে মনে আরেকটা পণও দৃঢ় স্থির করল। সে আর কখনো কাউকে বিশ্বাস করবে না, একটু ভরসা করবে না। বলতে দ্বিধা নেই, সে ইজানকে সত্যিকার অর্থেই বিশ্বাস করেছিল। কিন্তু সেই বিশ্বাসে যে ইজান অন্য নারী নিয়ে এসে থাবা বসাবে তা তো ভাবেনি। সন্ধ্যা নামলেও তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য কেউ তাড়া দেখালো না। অনিন্দিতা হাঁসফাঁস করতে করতে কামিনীর রুমে গেল। আবার কিছু বলার পূর্বে নিচ থেকে হইচই এর আওয়াজ ভেসে এলো। অনিন্দিতা দ্রুত রুম ছেড়ে বেরোতেই তপ দেখালো সিঁড়ির কাছটা ইজান দাঁড়িয়ে বলা ভুল, তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। দুই বাহু ইয়ামিয়ত আঁকড়ে ধরেছে, পেছনের শরৎ। অনিন্দিতা এক মাসের সরে দাঁড়ালো। ইজানকে ঠেলে ঠুলে রুমে ঢুকিয়ে শুয়ে দিল ওরা। ডান বাহুতে মোটাসোটা ব্যান্ডেজ, কপালের কাছটায় প্লাস্টার, শক্তপোক্ত শরীরে সকালে পড়ে যাওয়া ধবধবে সাদা পাঞ্জাবি। অথচ তার হাল বর্তমানে অতিশয় বিধ্বস্ত। পাঞ্জাবির একপাশে রক্তের দাগ শুকিয়ে কেমন বিশ্রী দেখাচ্ছে। অনিন্দিতা পলকের মাথায় এক ছুটে তার কাছে গেল। ততক্ষণে বাড়ির সকলে এসে দরজার কাছটায় হাজির হয়েছে। কামিনীর শক্ত মনে এবার গুটিয়ে এলো। ছেলের এহেন দশায় তিনি কথা হারালেন। চোখ টলমল করে উঠল। কিছু বলার পূর্বে অনিন্দিতা ফ্যাচ আওয়াজে ঝরঝরে কেঁদে ফেললেন। উপস্থিত সবাই হকচকিয়ে ওঠে। সঙ্গে যেন এক প্রকার ধাক্কা খেল, যেন ব্যথা ভুলে যে পলক ঝাপটালো বিস্ময় নিয়ে। সুস্থ হাতটা এবার ভীষণ মায়াভর স্পর্শে অনিন্দিতা পেঁচিয়ে ধরল, ভাঙা স্বরে আওড়ালো, এসব কি? দরজার পাশ থেকে কেউ সরেনি তখনও, তবে সবাই নিজেদের দৃষ্টি সরিয়ে নিল। কামিনী নিজের মাতৃসত্তাকে দমাতে পারলেন, আবার ছুটে গিয়ে ছেলেটাকে বুকে নিতেও পারলেন না। কেবল শরতের দিকে তাকিয়ে বললেন, এদিকে আয়। শরৎ তার কাছে গেল। কাচুমাচু মুখ বানাতেই কামিনী আঁচলের প্রান্তভাগ দিয়ে চোখ মুছলেন। কাটকাট গলায় বললেন, এসব কিভাবে হলো? হ্যাঁ,
তোরা না ওর সঙ্গে থাকিস, ভাই ভাই বলে দুনিয়া উল্টে ফেলিস, তাহলে আমার ছেলের এই হাল কেন? শরৎ নতজান হলো, সিক্ত কণ্ঠে বলল, সমাবেশের মাঝে হঠাৎ গন্ডগোল লেগে গিয়েছিল, সেখান থেকে বেরোনোর সময় অ্যাটাক করেছে। সুজলা সবাইকে তাগদা দিলেন বেরোনোর জন্য। পুরো ঘটনা জানার মতো পরিস্থিতি আপাতত নেই। মেয়েটা এখনও কেঁদেই চলেছে, আর ইজানও তার দিকে একধানে চেয়ে আছে। সবাই বেরিয়ে যেতেই ইজান হাতটা ছাড়ানোর চেষ্টা করলো। অনিন্দিতা সবিনয়ে তার হাত ছেড়ে দেয়, কিন্তু সেকেন্ড খানেকের ব্যবধানে তার ঠাঁই হয় প্রশস্ত বুকের উপর। সেখানটায় মাথা চেপে রেখে ইজান ধীর গলায় বলতে লাগে, কান্না করো না, হাতে সামান্য লেগেছে, ঠিক হয়ে যাবে। নরম সরম দেহটা আরেকটু গুটিয়ে এলো। বুকের মাঝখানটার সঙ্গে সজ্ঞানেই আজ এটে রইল অনিন্দিতা। কান্নার শব্দ মিলিয়ে গেল, তবে কান্না থামল না। নোনা জলে বুকের কাছটা ভিজে উঠল। স্যাঁতস্যাঁতে ভাব বুঝতে পেরেই ইজান উতলা হয়ে ওঠে। কান্না থামাও অনিন্দিতা, কান্নাকাটি আমার পছন্দ না। অনিন্দিতা হঠাৎই মাথা তোলে, দুহাতে গাল মুছতে চেহারার আদল পাল্টে যায়। যেই অক্ষিকোটর বেয়ে এতক্ষণ জল পড়ছিল, সেখানটায় এখন স্থান চায় একরাশ কঠোরতা। অনিন্দিতা চোখ নামায়। ইজান তার দিকে শান্ত নজরে চেয়ে রক্তজবা চেহারার দিকে তাকিয়ে আছে সে শিথিল দৃষ্টিতে। তার চেয়েও দ্বিগুণ শান্ত বিবস্বরে অনিন্দিতা বলল, আমি আর তোমার সঙ্গে থাকবো না। ইজান বিমর। 5 শব্দের একটা বাক্য যথেষ্ট তার মস্তিষ্কে ধপ করে আগুন জ্বালানোর জন্য। সে তড়িৎ উঠে বসল। শরীরে এতক্ষণ শক্তিও ছিল না, অথচ এখন রন্ধ্রে রন্ধ্রে ঘুরঘুর করা রাগই যেন শক্তি জোগালো। ও উঠে বসে এক হাতে অনিন্দিতার গাল চেপে ধরে, দৃষ্টি জোড়ায় অগ্নিবর্ষে যেন। সেই দৃষ্টি আর হাতের শক্ত ছোঁয়ায় নাজেহাল হয় অনিন্দিতা। ছটফট করে উঠতে শোনা যায় তেজ মিশ্রিত হুঙ্কার। কি বললি? অনিন্দিতার চিত্ত শিথিল হলো। 4 চোখ এক হতে সে কথার খই হারালো। মনে হলো প্রথম সাক্ষাতের কথা। সেদিনও লোকটাকে এমনই ভয়ঙ্কর দেখাচ্ছিল। ইজান স্পর্শে বল বাড়ায়, আরো দৃঢ় করে চেপে ধরে মেয়েটার 2 গাল। যাওয়ার নাম নিলে জানে মেরে ফেলবো। ইজান! দ্বিগুণ জোরে হুঙ্কার শোনা যায়। ইজানের হাত ছুটে আসে। তড়াক করে পাশে তাকাতেই কামিনীকে দেখে। রুদ্রমূর্তি ধারণ করা কামিনীর হাত নিষ্পিস করছে। ছেলের এমন দশা না হলে গালের সপাটে একটা বসিয়ে দিতেন। উনি বড় বড় পায়ে এগিয়ে এসে অনিন্দিতা থেকে উঠালেন। ইজানের দিকে চেয়ে অবিশ্বাস্য গলায় আওড়ালেন, তুমি এত অমানুষ হয়েছ ইজান, বইয়ের গায়ে ছি ছি ছি। কামিনী সামান্য দমলেন। বুক ভরে নিঃশ্বাস টেনে পুনরায় কথা ধরলেন, ও সত্যিই তোমার সঙ্গে থাকবে না, আমি থাকতে দেব না। ইজান ক্রোধ ভুলে হতবিহ্বল নেত্রে মাকে দেখে গেল। কিন্তু কেন? থাপ্পড় খাবে ইজান। ঘরে বউ রেখে অন্য কাউকে পছন্দ করে বসে আছো, এটা তো একটা জঘন্য কাজ, জানো না? এখন আবার ভান ধরছো? ইজান আকস্মিক কথার ধাক্কাটা সামলাতে পারল না। চল শক্ত হয়ে আসে, কপালে রক ফুলে ফেঁপে ওঠে। গা বেয়ে দরদর করে মাথায় উঠে একরাশ ক্ষোভ। সে কোনো দিক না তাকিয়ে উঠে দাঁড়ালো। ডান হাতটা ক্ষিপ্র গতিতে এগিয়ে অনিন্দিতার এক হাতে টেনে ধরল। মুহূর্তের মাথায় টান দিয়ে তাকে নিজের খুব কাছে নিয়ে আনলো। নিজেকে ধাতস্থ করার চেষ্টা চালিয়ে বলল, মামুনি, ওর সঙ্গে কথা আছে আমার। কামিনী কাট কাট গলায় বললেন, ওকে ছাড়ো, ওর সঙ্গে আবার তোমার কিসের কথা? এখন আর কোনো কথা বাকি নেই, যা কথা হবে সব উকিলের সামনে। ইজান গলার স্বর উচালো, মামুনি প্লিজ। কামিনী দমলেন বুঝি, তবে চেহারার রুক্ষতা কমল না। উনি সরস চোখে ছেলেকে পরখ করে নিচু গলায় বললেন, ওর গায়ে ভুলেও হাত তুলবে না। বলে উনি গটগট পায়ে বেরিয়ে গেলেন। ইজানের ক্রোধে চাপা পড়ল বিস্ময়ের নিচে। সে সত্যি কথা বলার মতো কোনো ভাষা খুঁজে পেল না। মায়ের গমন পথের দিকে সে 10 সেকেন্ড চেয়ে রইল। বিড়বিড় করল, আমি ওর গায়ে হাত তুলবো? সিরিয়াসলি? গন্ডগোলটা এই পরিস্থিতিতে না পাকালেই হতো হিমেল। এমনিতেই ও নিজ থেকে শত্রুদের জন্য ওত পেতে থাকে, তুমি তো আমার বিপদ বাড়িয়ে দিলে আরো। মিলান স্বর নিবরাসের। বিপরীতে বসা হিমেলের বড্ড অচেনা লাগলো এই নিবৃষকে। মলিন চেহারাটা এতক্ষণে খুশিতে ঝলমলে হয়ে ওঠার কথা, কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে তার মলিনতা বাড়ছে বই কমছে না। হিমেল অবাক স্বরেই শুধালো, কেন স্যার, আপনি খুশি হননি? এত কষ্ট করে গার্ডগুলোকে সরালাম, অ্যাটাক করালাম, এত কিছু তো এমনি এমনি করিনি। ওর সাথে আমার পলিটিক্যাল শত্রুতা হিমেল। পার্সোনালি আমি ওকে নিয়ে ঘাটাঘাটি করে থামিয়ে দিয়েছি বহু আগে। এত বাজেভাবে আঘাত না করলেও হতো। নিবরাস তপ্ত নিঃশ্বাস ফেলে বলে। কণ্ঠনালী হতে নিঃসৃত প্রতিটা শব্দই হিমেলকে চরম আশ্চর্য করে। পরপরই তিতিবিরক্ত গলায় সে বলে, তো সেটা আগে বললেন না কেন? আমি যে এত কষ্ট করলাম। নিবরাস চুপ রইল। আঙুলের ফাঁকে গোজা বলপেনটা ক্রমাগত ঘুরছিল। হঠাৎই সে তা থেমে গেল।
চোখ তুলে সে তাকালো সোজা হিমেলের দিকে। হিমেল নড়ে চড়ে বসলো সেই দৃষ্টিতে। নিবরাসের নজর অত্যাধিক শিথিল। হিমেলের মনে অজানা ভয় ভর করে, কিন্তু সেই ভয় কাজে আসে না। নিবরাস সহসা ড্রয়ার থেকে চেক বের করে, সাইন দিয়ে একটা পাতা ছিঁড়ে পুনরায় খসখস আওয়াজে পেন চালায়। এরপর সেটা হিমেলের দিকে বাড়িয়ে বলে, 5 লাখ? আই গেস দিস ইজ মোর দ্যান এনাফ। এই মোর দ্যান এনাফটুকু নিয়েই বিদায় হও। আমার সঙ্গে আর তোমার কাজ করা লাগবে না। আই ডোন্ট নিড ইউ এনিমোর। হিমেল একবার চেকটার দিকে তাকালো, পরপরই আবার তাকালো নিবরাসের প্রতিক্রিয়াহীন চেহারায়। চেকটা হাতে নিয়ে বলল, ভেবে বলছেন তো? ইয়াপ, যেতে পারো এখন। হিমেল বিনা বাক্য ব্যয়ে চেক সমেত বেরিয়ে যায়। কেবিন পুরোদমে খালি হয় এবার। নিবরাস চোখ বন্ধ করে চেয়ারে হেলান দেয়। সে ভেবে নিয়েছে রাজনীতি থেকে সে নিজেকে সম্পূর্ণরূপে মুছে ফেলবে, আর কখনোই বিষাক্ত পেশায় সে নিজেকে টানবে না। সে অল্প হলেও কারো না কারোর ক্ষতি করেছে। সেই ক্ষতির ভারটা তার ওপর এসেছে ভিন্নভাবে, নির্দয়ভাবে আর জঘন্যভাবে। ঘড়ির কাঁটায় তখন 8টা বাজতে চলল। বুয়া নিরলস কাজ করে যাচ্ছেন। রান্নাঘর হতে টুকটাক শব্দ ভেসে আসছে। খুশি সেই শব্দ অবধি সহ্য করতে পারছে না। মাথায় বালিশ চেপে শুয়ে আছে। তার কেন যেন সবকিছু অসহ্য লাগছে। মনে হচ্ছে সে আর সে নেই। তার মধ্যে অসংখ্য খুঁত রয়েছে। সেই খুঁত নিয়েই নিবরাস তাকে ভালোবেসেছে, কিন্তু এত ভালোবাসার বিনিময়ে সে মানুষটাকে কিছু দিতে পারেনি, বরঞ্চ নিবরাসকে কষ্টই দিয়েছে বেশি। নিজের প্রতি এত এত আক্ষেপ খুশি কোথায় জমা করবে? বুকটা তো এমনিতেই সন্তান হারিয়ে আক্ষেপ, যন্ত্রণা ভর্তি হয়ে আছে। রান্নাঘর থেকে শব্দ আসা বন্ধ হলো এক সময়। খুশি আস্তে আস্তে মাথা থেকে বালিশ সরায়, কোনো মতে পা সাটে ফোন খুঁজে। সময় দেখে কল লিস্টে যায়। নিবরাস সেই দুপুরে কল দিয়েছিল। খেয়েছে কিনা তার খবর নিয়েই কল কেটে দিয়েছে। এরপর আর কোনো কল আসেনি এই নাম্বার থেকে। খুশি কম্পিত হাতে নাম্বারটায় কল দেয়। রিং হয়। এবার 2 বার 3 বার, 4 বারের সময় ওপাশ হতে ভেসে ভেসে আসে হাসকি এক স্বর। বলো। খুশি মিনমিন স্বরে বলল, কখন আসবেন? দেরি হবে। কত দেরি? নিবরাস সে কথার উত্তর দিল না। গম্ভীর গলায় বলল, তুমি খেয়ে ঘুমিয়ে যেও। আচ্ছা। খট করে সংযোগ ছিন্ন হয়। খুশির কি এতে হতভম্ব হওয়া উচিত? কিন্তু সে যে কোনোভাবেই প্রতিক্রিয়া দেখাতে পারছে না। মন শুধু বলছে, যা হচ্ছে হোক, সব দোষী তো তার। দরজা লক করে কারণ ছাড়া সিটকেনিটাও ডান হাতে উপরে তুলল ইজান। পেছন মোড়ার আগেই গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কি বলেছো মামুনিকে? অনিন্দিতা তখনও শক্ত চিত্তে দাঁড়িয়ে। কোনরূপ জবাব না পেয়ে দ্রুতই ঘুরে দাঁড়ালো ইজান। চোখের দৃষ্টি শান্ত, গভীর, অথচ সেই নজরে ঈষৎ ভড়কালো অনিন্দিতার ইস্পাত কঠিন তনু। সে বিছানার সঙ্গে লেগে দাঁড়িয়ে বলল, যা সত্যি তাই বলেছি। সত্যিটা কি সেটাই জিজ্ঞেস করেছি। শীতল কণ্ঠ, নেই কোনো রাগের বহিঃপ্রকাশ। ইজানের আচমকা আচরণের পরিবর্তন দেখে আর একটু ঘাবড়ালো অনিন্দিতা। গলার স্বরটাই ধূপধাপ অনেকটুকু নেমে আসে। আমি মামনিকে সব বলেছি। আপনি আমার সঙ্গে থাকবেন না, অন্য কাউকে। ইজানের অস্তিত্ব অতিশয় নিকটে টের পেতেই আত্মা শুকিয়ে আসে অনিন্দিতার। চোখ নামিয়ে রাখার কারণে টের পায়নি। লোকটা মধ্যকার সবটুকু দূরত্ব ঘুচিয়ে দিয়েছে তন্মধ্যে। কথা আটকে থাকলো কণ্ঠনালীতে। দৃষ্টি জোড়াও আটকালো অপর প্রান্তের মানুষটার দৃষ্টিতে। ইজান সুস্থ হাতটা ধীরে ধীরে উঠে এলো। মাথার ওপর থেকে পিনপিনে পাতলা ওড়নাটা কাঁধে ফেলে আলতো স্পর্শে ছুঁয়ে দিল মেয়েটার ঘাড়। আস্তে ধীরে হাত বুলানোর ক্ষণে জিজ্ঞেস করলো, আমি তোমার সঙ্গে থাকবো না এই কথা আমি কখন বলেছি? অনিন্দিতা জবাব দিল না। মূলত এই প্রশ্নের জবাব দিতে সে পুরোদস্তুর অপারগ। ইজান ব্যস্ত কণ্ঠে তাড়া দিল, বলো, 2 মাসের মধ্যে কখনো এই বাক্য আমি উচ্চারণ করেছি? হ্যাঁ, বলেছি তোমার সঙ্গে থাকবো না, বলো। এবারও জবাব পেল না ইজান। স্পর্শ বল বাড়ল। ঘাড়টায় চাপ পড়তেই অনিন্দিতা চোখ বন্ধ করে ফেলে। বোধহয় কপালের সঙ্গে শক্ত কপালের এক সুপ্ত ঘর্ষণ। অনিন্দিতা চোখ খুলল না। এত সাহস তার বুকে অবশিষ্ট নেই। এই বদ্ধঘরের সবকিছু ইজানের নিয়ন্ত্রণে, এমনকি সেও। ইজান মাথা ঝুঁকিয়ে কপালে কপাল ঠেকিয়ে আছে। চোয়াল শক্ত। ক্ষণকাল পূর্বের সেই ক্ষোভ, রাগ সবকিছু অক্ষিকোটরে ক্ষিপ্রগতিতে ফিরে আসছে। ইজান আরেকটু চাপ দিল ঘাড়ে। হিসহিসিয়ে বলতে লাগলো, আমাকে ছেড়ে যাওয়া এত সোজা না। জানে মেরে হলেও সংসার করব, করেই ছাড়বো। ভালো ইজানকে দেখেছো, খারাপ ইজানকে দেখোনি। সে তোমার জিভ টেনে আনবে আরেকবার ছেড়ে যাওয়ার কথা বললে। বুঝতে পেরেছো? অনিন্দিতা টু শব্দ অবধি করল না। ইজানের মনে দয়া হলো বুঝি।
ঘাড়ের ওপর রাখা হাতের স্পর্শ এবার সামান্য শিথিল হয়ে আসে। অনিন্দিতা সেই ফাঁকে লম্বা এক দম টেনে নিজেকে ধাতস্থ করে, খুবই নিচু ম্লান কণ্ঠ বলে, আপনি বললেই তো সব হবে না। মনে একজনকে রেখে আরেকজনের সঙ্গে জোর জবরদস্তি সংসার করে তো লাভ নেই। মামুনি আস্তে ধীরে সব মেনে নেবে, চিন্তার কোনো কারণ নেই, ভয় পেতে হবে না। প্রত্যেকটা শব্দই যেন এক কোটা ঘি, মস্তিষ্কে নিভে আসা আগুনের মধ্যে যেন কেউ বড্ড যত্ন নিয়ে ঢেলে দিয়েছে। এমনটাই অনুভব করল ইজান। এবার সে কপাল থেকে কপাল সরায়। সে খেয়াল করে ঘিয়ের মালকিন এখনো চোখ বুজে দাঁড়ানো, ঠোঁট অল্প স্বল্প কাঁপছে, নাকের ডগায় ঘাম, হয়তো অস্থিরতায় নয়তো ভয়ের কারণে। ভারী অক্ষি পল্লব সিক্ত, একটু আগেই কান্না করেছে কিনা। ইজানের বিক্ষিপ্ত মেজাজ আচমকাই দমে আসে কি ভেবে, তবুও রুক্ষ কণ্ঠে বলে, মনে একজন না হয় 10 জন রাখি, তাতে তোমার সমস্যাটা কোথায়? তোমার তো কোনো কিছুর কমতি রাখছি না। অনিন্দিতা তড়িৎ নেত্রযুগল মেলে তাকায়, একদম সরাসরি কালো চোখ দুটোর মনিতে। সে এমন প্রত্যুত্তর আশা করেনি। বেহায়া মন আশা করেছিল অন্য কিছু, কিন্তু সে এবারও হতাশ হলো। সেই হতাশা আরেকবার ক্ষত বিক্ষত করলো তার মনকে, সম্পূর্ণ তাকেও। ভাঙা কণ্ঠে বিড়বিড় করে, আমার কোনো সমস্যা হওয়ার কথা না। না, মনে কয়জন রাখলাম তার খবর তোমার রাখার কারণ কি? ঘরে তো শুধু তোমায় রেখেছি। অনিন্দিতা আচমকাই বুকে ধাক্কা দিল, জোরালো সেই ধাক্কায় কিঞ্চিত ভরকালো ইজান, তবে শরীর টলল না। এক হাতে মেয়েটার কাঁধ পেঁচিয়ে ধরে নিজের খুব কাছে টেনে নিল। অনিন্দিতা বিমূর বনে মোস্রামুস্ত্রি শুরু করলো। ইজান মুখ কুচকে শাসালো, হাতে যদি ব্যথা পাই রে মেয়ে, এর চেয়ে দ্বিগুণ ফেরত দেব। ঠান্ডা হুমকিতে কাজ হলো। অনিন্দিতা শান্ত হলো। ইজান মাথার উপর থুতনি রাখে, বলে, যাকে তাকে দেখে সতীন বানাবে না। ইজানের স্ট্যান্ডার্ড এত লো না। অনিন্দিতা কঠিন গলায় বলল, আমি কোনো সতীন ফতিনের সঙ্গে সংসার করতে পারবো না। একা করবে? ইজানের থুতনি নেমে আসে, পুনরায় ঝুঁকে কপালে কপাল ঠেকায়। অনিন্দিতার দৃষ্ট নিচু, শুকনো রিদমা ছাড়ে এক পশলা বৃষ্টি নামলো বুঝি। সে অমনভাবে নিরুত্তর রইল। ইজান তাগদা দিল, আই ওয়ান্ট আনসার। তোমার উত্তরের উপর সব ডিপেন্ড করে। মজা করছি না আমি। ও থামলো সেকেন্ড খানেকের জন্য। উত্তর পাওয়ার পূর্বে আবার স্মিত হেসে বলল, একটা পরিপূর্ণ সংসার চাই আমার, ভেজালহীন একটা সংসার। দিতে পারবে? অনিন্দিতা এবার কেমন নিষ্প্রভ গলায় বলল, জানি না। সে ভেতর ভেতর মরিয়া হয়ে উঠছে ক্রমশ। উত্তরটাও দিল একরাশ বেখেয়ালিতে। ইজানের স্পর্শ গাঢ় হলো। কপালের কাছটায় তার খসখসে ঠোঁট ঘুরঘুর করছে। সে নিজেকে দমিয়ে রেখেছে বহু কষ্টে। স্পষ্ট উত্তর চাই, ইয়েস অর নো। অনিন্দিতার সমস্ত ভাবনার এক ছুটে পালায়। কণ্ঠনালী বেয়ে নেমে যায় ফাঁকা ঢোক। ও কম্পিত স্বরে বলে, মাঝখানে অন্য কাউকে আনবেন না ইজান। মেনে নেয়া দুঃসাধ্য আমার জন্য। কথা শেষ হওয়ার পূর্বে কপালে চুমুর বর্ষণ নামে। সেই বর্ষণে সিক্ত হয় অনিন্দিতার গোটা কায়া। বোধ করে পুরুষটা বেসামাল হয়ে গেছে। সে থামলো অনেকক্ষণ পর, তবে মিনিটখানেক কপালে ঠোঁট চেপে রাখলো। ক্ষণকাল গড়াতে এসে স্নিগ্ধতায় ভরপুর এক স্বরে বলে, এটাকে আমি ইয়েস বলে ধরে নিলাম অনিন্দিতা কায়নাত। এরপর আর নো গ্রহণযোগ্য হবে না। সবটাই কিন্তু তোমার ইচ্ছা। কিঞ্চিত থেমে একটু দম নেশে, সাথে সাথে বড় স্বস্তির এক নিঃশ্বাস আশ্রে পড়ে অনিন্দিতার মুখের উপর। ইজান ফের বিড়বিড় করে, ছেড়ে যাওয়ার কথা মাথা থেকে ভ্যানিশ করো। আব্রাহাম ইজানের জীবন থেকে তুমি কখনো যেতে পারবে না। সেই অধিকার সাহস কারোর নেই, নট ইভেন ইয়োর্স মাইন্ডেড। ইজান সরে এলো, রাগটাক ছুঁড়ে ফেললো মস্তিষ্ক থেকে। বড়ই অবলীলায় বলল, পাঞ্জাবিটা খুলে দাও তো, একা পারবো না। অনিন্দিতা দিশেহারা বনে তাকালো, দৃষ্টিতে বিভ্রান্তি। ইজান ঠোঁট চেপে বলল, জলদি আলমারি থেকে একটা শার্ট বের করো। অনিন্দিতা ত্রস্ত পায়ে আলমারির দিকে এগোয়। কপাল খুঁটে একটা শার্ট বের করে সামনে এসে দাঁড়ায়। চেহারার স্পষ্ট অস্বস্তি বোধ। ইজান বিরক্ত হয় এক প্রকার, হাত থেকে ছো মেরে শার্টটা নিয়ে বলে, লাজ লজ্জা একটু কমিয়ে রাখো। কিন্তু ঘটল তার বিপরীত। সহসা রক্তিম হয়ে ওঠা মেয়েটার কপলদায় চক্ষুগোচর হতে একটা দীর্ঘশ্বাস ফেলে ইজান। শার্টটা বিছানায় রেখে পাঞ্জাবি খুলতে উদ্যত হয়। এক হাতে কোনো মতে বের করতেই বোধ করে পাঞ্জাবিতে টান পড়েছে। অনিন্দিতা গুটি গুটি হাতে সেটা ধরে টানছে। রক্তমাখা পাঞ্জাবিটা একসময় শরীর থেকে আগলা হয়। ইজান ধীরে সুস্থেই উদাম শরীরে শার্ট জড়ালো। অনিন্দিতা ততক্ষণে পাঞ্জাবিটা বাথরুমে রেখে এলো। ইজান একই ভঙ্গিতে দাঁড়িয়ে, শার্টের বোতামগুলো খোলা।
অনিন্দিতার চোখ পড়ল ফর্সা লোমহীন বুকের ওপর। পরপরই সে তাকালো ইজানের চোখের দিকে। ইজান ক্ষীণ হাসল, বলল, লাগিয়ে দাও। অনিন্দিতা এগিয়ে এসে বোতামে হাত দিতেই ইজান আবার রাশভারী গলায় বলল, মামুনিকে বুঝিয়ে বলবে তুমি তোমার কথা ফেরত নিচ্ছ, কোথাও যাবে না তুমি। অনিন্দিতা সেই ক্ষণে এক পলক চোখ তুলে তাকালো। সেই চাউনি দেখে ভুরু নাচায় ইজান। কি এভাবে কি দেখছো? গাল লাল করে দেবো একদম। অনিন্দিতা রক্ষী যুগল বিশাল আকার ধারণ করে, বিস্ময় নিয়ে বলে, মারবেন? ইজান নাক কুচকে হেসে ফেলল সঙ্গে সঙ্গেই। না, অন্য কিছু দিয়ে লাল করবো। কামিনীর সামনে বসে আছে অনিন্দিতা, হাতের খাবারের প্লেট। সেখান থেকে সে খাইয়ে দিচ্ছে ইজানকে। বাম হাতে জখম হয়েছে, ডান হাত তো সুস্থ। তাছাড়া বাড়িতে অসংখ্য চামচ আছে, কিন্তু মহাশয়ের তা দিয়ে চলবে না। ইজান হেলান দিয়ে বসে খাবার চিবোতে লাগলো। চিবনো শেষে বলল, কি হলো, দাও। অনিন্দিতা ইতস্তত হাতে এক লোকমা মুখে তুলে দেয়। ইজান চোখে শাসায়, বোঝায়। বলো মামুনিকে সব। কামিনী তীক্ষ্ণ চোখে পরখ করলেন ছেলের কাজ কারবার। শেষে তার তীক্ষ্ণ নজর এসে থামল অনিন্দিতার উপর। জড়সড় হয়ে বসে থাকা মেয়েটার দিকে তাকিয়ে রইলেন জিজ্ঞাসুর চোখে। অনিন্দিতা একসময় মিনমিন গলায় মুখ খুলল, আমি যাব না মামুনি। কেন? কি সাংঘাতিক! যাবে না মানে যাবে না, এর কারণও জানা লাগবে মামুনি? এ কেমন নির্দয়তা! ইজানের চোখ মুখ কুচকে এলো। কামিনী দাঁতে দাঁত পিষে বললেন, তুই চুপ থাকবি। অনিন্দিতা মা ছেলের কথাবার্তার মাঝে ফেসে গেছে যেন। কথোপকথন শেষ হতেই ও নিচু গলায় বলে, ভুল বুঝাবুঝি হয়েছে, আমি সরি। কামিনীকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গেল। উনি উঠে দাঁড়ালেন, গম্ভীর গলায় বললেন, ওকে খাইয়ে নিচে আসিস। বলে উনি প্রস্থান করলেন। তিনি যেতেই অনিন্দিতা কটমট করে তাকায়। আপনার লজ্জা হয় না? লজ্জা? কিসের লজ্জা? মামুনি সামনে এভাবে। কি এভাবে? কিছু করেছি? শুধু তোমার হাতে খাচ্ছি, এই যা। এইটুকুতে লজ্জা শরম পাবো কেন? শরম এত সস্তা? অনিন্দিতা ফুঁসে ওঠে, মুখের সামনে লোকমা ধরে। হঠাৎই তির্যক চেয়ে রুদ্ধ গলায় বলে, আপনি কিন্তু এখনো সব ক্লিয়ার করেননি। কি? আমি কি ক্লিয়ার করব? মেয়েটা আপনার কি হয়? দূর সম্পর্কের নানি হয়। শান্তি। এ কথার পিঠে আর কথা খুঁজে পেল না অনিন্দিতা। ফুসফুস শব্দে নিঃশব্দ ফেলে কেবল ক্ষোভ জাহির করলো। ইজান নিশ্চুপে দেখে গেল সবটা। আজ তার এত ভালো লাগছে কেন? হাতের এই দগদগে জখমের ব্যথাও তো তার মধ্যে প্রভাব ফেলতে পারছে না। এই ভালো লাগার জোরে ইয়ামিন গুটগুটে অন্ধকারে বসে আছে। ইমাদ বারান্দায় উকি দিয়ে তার উপস্থিতি টের পেল। দীর্ঘশ্বাস ফেলে ডাকলো, ভংচং বাদ দে, টেস্ট সামনে। পড়ালেখা ছেড়ে মেয়েদের পিছনে দৌড়লে পরে তুই কুলি হারাবি। ইয়ামিনকে আশ্চর্য চোখে দীর্ঘক্ষণ দেখে গেল ইমাদ। অকপটে বলা কথার চেয়ে বেশি আশ্চর্য করলো তার ভাবভঙ্গিমা। দেখতে তাকে খুব একটা সুবিধের লাগছে না। ভবঘুরে বাউন্ডেলের স্বভাবের এক নির্বোধ বালক লাগছে, যার জীবনের গতি আচমকায় ব্রেক কষেছে। ইমাদ এগিয়ে এলো। বাইরের এসব প্রেম ঘটিত আহাজারি তার ভালো লাগে না। মন চায় মেয়েটাকে গিয়ে দু চারটে কথা শুনিয়ে আসতে। তার ভাইয়ের কিসের কমতি আছে? সে দেখতে সুদর্শন, পড়ালেখায় অতুলনীয়। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে নাকচ করার কোনো সুযোগ নেই। আর রইল বাকি বয়সের কথা। বয়সে কি আসে যায়? এই যুগে এসে কেউ মন না দেখে বয়স দেখে? ইমাদ বড্ড ক্ষুব্ধ হয় এসব ভেবে। ভাইয়ের কাঁধে হাত রেখে বলে, সুযোগ আর চলে যায়নি। আজ রাজি না হলে কাল হবে। কাল না হলে? ইয়ামিন চোখ তুলে তাকালো। ছোট ছোট চোখ দুটোর মনিতে কিছুটা হতাশার দেখা পেল ইমাদ। চাপা গলায় বলল, পরশু হবে। ইয়ামিন বিরক্ত হলো বেশ, মুখ ফিরিয়ে নিল আগের মতো। ইমাদ কি বলবে ভেবে পেল না। অনেকক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে হঠাৎ লাফিয়ে ওঠে। ইয়ামিনের দুই কাঁধে আলতো চাপড় দিয়ে বলে, আই থিঙ্ক ভাইমনি ক্যান হেল্প ইউ। সরাসরি না হোক, ইমেল নাম্বার তো জোগাড় করতে পারবি, রাইট? নাম্বার আছে। ত্যক্ত বিরক্ত ইয়ামিন। ইমাদ চুপসানো মুখে বলল, তাহলে কল দে। কি বলবো? তাছাড়া পরের বার দেখা হলে যদি ধোলাই দেয় কল দেওয়ার জন্য। দুই একবার ধোলাই না খেলে প্রেম করা যায় না। বিড়বিড় করে উঠে ইমাদ। ইয়ামিন উদাস গলায় আবার বলল, ভাবিমণিকে ক্লিয়ারলি কিছু বলা উচিত হবে না। ভাইয়া জানলে ঠ্যাং ভেঙে জ্যাকবকে খাওয়াবে। ইমাদ মাথা দোলালো, বলল, তাও ঠিক, তবে মানা করলে নিশ্চয় ভাইয়াকে জানাবে না। ইয়ামিনের চোখ দুটো হঠাৎ চকচক করে ওঠে। ইমাদের দিকে ফিরে বলে, সত্যি? তাহলে জানাবো। ইমাদ পড়ল বিপাকে। এই ছেলে খুব সিরিয়াস। সে তো এমনি এমনি একটা বুদ্ধি দিল, তাতেই রাজি হয়ে গেল।
অর্পর উপর রাগটা আরেকটু বাড়ল ইমাদের। তার প্রাণবন্ত ভাইটাকে সে ক্রমশ নিস্তেজ করে ফেলছে। খুশি খুব সকালে উঠেছে আজ। গরম গরম 2 কাপ চা বানিয়ে সে দ্রুত পায়ে রুমে এলো। বেডসাইডে কাপ দুটো রেখে সে নিবরাসের গা ঘেঁষে বসলো। ঘুমন্ত নিবরাসের চুল আলতো হাতে টেনে ধরে ডাকলো, নিবরাস, গুড মর্নিং। নিবরাস চোখ মেলল না। পুরোদমে সজাগ হতে সে সময় নিল 5 মিনিট। পরপরই ঘুম ঝরানো কণ্ঠে সে বলল, কয়টা বাজে? 9টা। এত সকালে ডাকছো কেন? আরেকটু ঘুমাবো। বলেই কাত হয়ে শুয়ে রইল সে। খুশি আহত দৃষ্টিতে তাকে অবলোকন করলো অনেকক্ষণ। মৃদু কণ্ঠে বলল, চা বানিয়ে ফেলেছি, উঠবেন না? না। স্পষ্ট উত্তরটা অনাকাঙ্ক্ষিত ছিল খুশির নিকট। নিবরাসের আচরণবিধির এক সাগর সম তফাৎ তার নরম হৃদয় মানতে পারছে না। ও আবার বলল, সত্যি উঠবেন না? না। খুশি এবার স্তব্ধ হয়ে বসে থাকলো, উঠল না, নড়ল না, কেবল মূর্তির মতো বসে থেকে শূন্যে তাকিয়ে রইল। তার দৃষ্টি একসময় গড়ালো জানালা গলিয়ে বাইরে। বাইরে বাতাস হচ্ছে, হয়তো আজও বৃষ্টি হবে। ঝুমঝুম করে আকাশ ভেঙে বৃষ্টির পানি একসময় ধরণীর বুকে নামবে। কিন্তু খুশি সেই বৃষ্টি দেখতে চায় না। বৃষ্টির ঝিরিঝিরি শব্দ তার সহ্য শক্তির বাইরে চলে গেছে। তার কেবল সেদিন রাতের কথা মনে পড়ে। ভেজা সিঁড়ি আর বাচ্চা সমেত সে, ব্যাস এটুকু ভাবলেই তার হু হু করে কান্না পায়। ইদানিং পেটের দিকে খুব ব্যথা হয়। সে সেই কথা চেপে সন্তপর্ণে চেপে রাখে নিজের ভেতরে। ডাক্তার নিবরাসকে জানিয়েছেন নেক্সট কনসিপের সময় লাগতে পারে। জটিলতার কথা স্পষ্টভাবে বলেননি, তবে খুশির সেসব সম্পর্কে ধারণা আছে। সেজন্যই বোধহয় তার ভেতরটা আরও বেশি দমড়ে যাচ্ছে। সূর্যের এক ফালি কিরণ তখন ফিনফিনে পর্দার ফাঁক ফোকর গলিয়ে অনিন্দিতার শুভ্র বদনে আসছে পড়েছে। তাতেও যেন মেয়েটা আরাম পেয়েছে। তাই এখনো ঘুমের ঘোরে বিভোর হয়ে আছে। ইজান কতক্ষণ বিমুগ্ধ নয়নে দেখে গেল এই মনোরম দৃশ্য। ডান হাতটা এগিয়ে ফর্সা ললাটের ওপর অযত্নে পড়ে থাকা বাদামি চুলগুলো সরিয়ে দিল। মৃদু কণ্ঠে ডাকল, অনিন্দিতা, হ্যাঁ অনি। মেয়েটা নড়চড় হলো না। মূলত জাগ্রত হওয়ার মতোই ছিল না কণ্ঠের প্রগাঢ়তা। ইজান আরেকটু ঘনিষ্ঠ হলো। মাথা ঝুঁকিয়ে কানের কাছটায় মুখ দিয়ে ফু দিল বার কয়েক। আবার ডাকলো, অনি। এবেলায় কাজ হলো। হুড়মুড় করে ঘুম ছুটল। তণ্ডাচ্ছন্ন অনিন্দিতা হড়বড়িয়ে উঠতে চাইল, কিন্তু পাশে আতশোয়া হয়ে থাকা পুরুষটাকে দেখে সে জমে গেল। সেই ফাঁকে ইজান তাকে আপদমস্তক পরখ করে নিল একবার। চোখ দুটো তীর্যক দৃষ্টি একসময় থামল পাতলা গোলাপি ঠোঁটের ভাঁজে, তারপর একে একে গালে, নাকে, শেষমেশ চোখে। বাদামি আইরিশ দুটির মধ্যে যেন খুব করে ডুবে যেতে চাইল সে। ঠোঁট এলিয়ে হেসে বলল, ব্যান্ডেজটা পাল্টে দিতে পারবে? অনিন্দিতার চোখ মুখ থমথমে হয়ে আসে, যেন খুবই বিদঘুটে কিছু শুনেছে। এই কথাটা কেউ এমন দৃষ্টিতে চেয়ে হেসে হেসে বলে। এই লোকটা একটু কম উদ্ভট হলে কি ক্ষতি ছিল? সরুন। চিকন কণ্ঠের চারপাশরেও ঘোর কাটল না ইজানের, বরঞ্চ আর একটু বশীভূত করলো যেন হৃদয়টাকে। এক ভুরু কপালে তুলে মোহনীয় গলায় সে বলল, তোমার লাল নাকটা কপালের চেয়ে বেশি সুন্দর। ভুল করে কাল কপালে চুমু দিয়ে ফেলেছি, নাকের ডগায় দেওয়া উচিত ছিল। পেজে তুলোর মতন মেঘগুলো ধীরে ধীরে সরে যাচ্ছিল ক্রমশ। বৃষ্টি হওয়ার আশঙ্কা সেই সঙ্গে কমে এসেছে। পাল্লা দিয়ে কমে এসেছে সূর্যিমামার তেজ মিশ্রিত কিরণের ঝলকও। অর্থাৎ আবহাওয়া এখন মাঝামাঝি পর্যায়ে। বৃষ্টি পড়বে নাকি গরম বোঝা যাচ্ছে না স্পষ্টভাবে। অমন মিষ্টি আবহাওয়ায় তরতর করে কাঁপল একজনের মন। অক্ষিযুগল রসগোল্লার মতো প্রকাট হলো। ভেতর ভেতর নাকচ করার জন্য কথা বুনলেও কণ্ঠনালী গলিয়ে টুশব্দে অবধি বেরোলো না। সেকেন্ডের মাথায় নাকের ডগায় একটা আলতো স্পর্শ অনুভূত হয়, ক্ষীণ স্নিগ্ধ এক স্পর্শ। শেষ বেলায় একটু দৃঢ়তাও টের পায় অনিন্দিতা। তবে মানুষটাকে থামানোর জন্য সে কিচ্ছুটি করতে পারল না, শটান হয়ে শুয়ে থাকা ছাড়া। ইজান সরে এলো অল্প সময়ের ব্যবধানে। সোজা হয়ে বসে একবার হাই তুলল, সঙ্গে সঙ্গে অনিন্দিতা উঠে বসে, ডান হাতে নাক চেপে ধরে। আর চোখে তা দেখে গলা খাকারি দিয়ে উঠে ইজান, এমন ভাবে ধরে রেখেছো যেন নাকটা শুদ্ধ তুলে এনেছি। সামান্য চুমু দিলাম, কামড় দিলেও কথা ছিল। চোখ খিচে বন্ধ করে অনিন্দিতা বিড়বিড় করল, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইজানের কান খাড়া, বড় বড় চোখ বানিয়ে সে অবাক হয়ে তাকালো। অনিন্দিতা এক চোখ খুলে তাকে দেখে, এরপর উঠে দৌড় দেয় বাথরুমের দিকে। দরজা শব্দ করে লাগিয়ে সে হাঁপ ছাড়ে, বিশাল এক নিঃশ্বাস টেনে আয়নার দিকে তাকায়।
এলোমেলো নিজেকে অবলোকন করে মিনিট খানেক। এলোমেলো চুল, ফোলা চোখ, মুখ, কুচকানো ড্রেস সব মিলিয়ে নিজেকে নিজের কাছে বিভৎস লাগলো অনিন্দিতার। সে সর্বদা পরিপাটি থাকে বলেই হয়তো দ্রুত ফ্রেশ হয়। বের হওয়ার আগে পরনের সুতির জামাটা টেনে টুনে ঠিক করে। ইজান একই ভঙ্গিতে বসা, হাতে ফোন, দৃষ্টি সেখানে স্থির নেই অবশ্য। একবার স্ক্রিনে ঘুরপাক খাচ্ছে তো একবার বাথরুমের দরজার দিকে। 10 মিনিটের মাথায় দরজাটা খুলে গেল। পা টিপে টিপে বেরোলো অনিন্দিতা। দরজা আটকে সেখানটাই দাঁড়িয়ে রইল। ইজান ফোন কানে চেপে অনিন্দিতার দিকে চেয়ে বলল, ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসো, ব্যান্ডেজ পাল্টে দাও। অনিন্দিতা ঘর জুড়ে খোঁজাখুঁজি শুরু করলো। শেষমেশ বক্স মিলল বেডসাইড টেবিলের নিচে। ইজান তির্যন চোখে পুরোটা সময় তাকে দেখে গেল। এরপর যখন মেয়েটা কাছে এলো, সে সদর্পে বাম হাতখানা বাড়িয়ে দিল। অনিন্দিতা মিনমিন করে বলল, শার্ট খুলতে হবে। ইজান কান থেকে ফোন নামালো। ওপাশ থেকে আওয়াজ ভেসে আসছে। সে তোয়াক্কা না করেই কল কাটলো। ফোন রেখে পিঠ টান টান করে বসলো। বোতামগুলো খুলতেই অনিন্দিতা হাত বাড়িয়ে শার্ট সরালো। নতমস্তকে সে দূরত্ব রেখে বসলো। ইজান সর্দপে হাত বাড়িয়ে বলল, নিচের দিকে তাকালে কাজ হবে কিভাবে? মেধিন পেটটার উপর দৃষ্টি অনিন্দিতার। একসময় তা উপরে উঠে আসে, ঠিক মানুষটার লম্বাটে চেহারায়। সরু দৃষ্টিতে সেও তার দিকে চেয়ে বিব্রত বোধে জর্জরিত হলো অনিন্দিতার তনু। ব্যান্ডেজের প্যাচ খুলতেই বিশাল এক দাগ নজরে এলো। ভনভন করে উঠল অনিন্দিতার মস্তিষ্ক। চোখ মুখ কুচকে একাকার। বাহুতে আড়াআড়ি একটা দাগ, নতুন বলে লালচে দেখাচ্ছে। এমন ঘা অনিন্দিতার হলে সে 1 মাস বিছানা ছেড়ে উঠত না। আর এদিকে ইজান অত্যন্ত সাবলীল ভঙ্গিতে বসে ব্যথা বলে সামনে বসা রূপসীকে পরখ করে যাচ্ছে, যেন কত জনমের তৃষ্ণা 2 চোখে জমা। অনিন্দিতা এক মনে নতুন ব্যান্ডেজ করে দিয়ে হাঁপ ছাড়ল। তন্মধ্যে দরজায় খটখট আওয়াজ হয়। ওপাশ থেকে সিনথিয়ার উচ্চস্বর শোনা যায়, ইজান ভাই, দরজা খোলো। অনিন্দিতা অপ্রস্তুত চোখে ইজানের দিকে তাকালো। সে ঘাড় নাড়িয়ে বলল, যাও দরজা খুলো, চেয়ে দেখছো কি? শার্টটা পরুন বলে শার্টটা বাড়িয়ে দিল অনিন্দিতা। ইজান বিরক্ত হয়ে তাকালো। অনিন্দিতা কাতর চোখে তাকিয়ে অনুরোধ করলো দৃষ্টিতেই। ইজান শেষমেশ হার মানল। এই মেয়ে তো জাদু জানে। চোখ দিয়ে ইজানকে পোষ মানায়। ও শার্ট গায়ে চড়াতেই অনিন্দিতা দরজা খুলতে উদ্যত হয়। সিনথিয়া রুমে ঢুকলো না, তবে তার দৃষ্টি একবার ঘুরে গেল পুরো রুমটায়। ইজান শার্টের বোতাম লাগায়নি, হেলান দিয়ে বসে দরজার দিকে তাকিয়ে আছে। সিনথিয়া সে দৃষ্টি তোয়াক্কা করল না। অত্যন্ত করসকস গলায় অনিন্দিতার দিকে চেয়ে বলল, তোমার মামা এসেছেন নিচে, বড়মা ডাকছে। বলেই সে দ্রুত কদমে চলে গেল। অনিন্দিতা কাছুমাছু মুখে পিছু ঘুরতেই দেখল ইজানের উজ্জ্বল চেহারাটা আচানকই গম্ভীর দেখাচ্ছে। যেন তেন গম্ভীরও না, শেপ করা চোয়াল শক্ত, নজর অত্যন্ত তীক্ষ্ণ। এফোর ওফোর করে ফেলতে পারবে অনিন্দিতার সত্তাকে। অনিন্দিতা ভড়কালো। সে জানে জাফর কেন এসেছেন, সেজন্যই তো তার এখন ভয় হচ্ছে। খুব সকালে ঘুম থেকে ওঠা খুশির মন মেজাজ শুরুতে ভালো ছিল, কিন্তু চোখের সামনে প্রাণপ্রিয় স্বামীর এত আমূল পরিবর্তন সে সহ্য করতে পারল না। সে তাই চুপচাপ ঘর থেকে বেরিয়ে ছাদে উঠে এলো। ছাদটায় তার এই দ্বিতীয়বার ওঠা। খুশি খুব করে চাইল আবার সেখান থেকে পিছলে পড়ুক। নিবরাস সেই উছিলায় তাকে যেন বুকে টেনে নেয়, কপালে চুমু এঁকে দেয়। এইটুকু পেতেই সে মরিয়া হয়ে উঠছে ইদানিং। অথচ এই ছোট্ট চাহিদা দিতেও যেন নিবরাস নারাজ। কেন নারাজ? তার অংশ হারিয়ে গেছে বলে? সে বাবা হতে পারেনি বলে? খুশির কি এই কষ্ট নেই? 2.5 মাস যে তার সঙ্গে মিশেছিল, তাকে নিজে ভুল হারিয়ে বুঝি খুশির আফসোস হয় না? হায়, এই কথাগুলো যদি নিবরাস বুঝতো। সে শুধু দেখে গেল খুশির খামখেয়ালি পানা। খুশির ভেতরটা যে হতাশায় ভর্তি, তার খবর সে রাখছে না। খুশি রেলিং ধরে দাঁড়িয়ে আকাশ দেখতে লাগলো। শূন্যে চেয়ে রইল সে অনেকক্ষণ। ধ্যান ছুটল তখন, যখন সিঁড়ির দিক থেকে ধূপধাপ পদচরণের শব্দ ভেসে আসে। তবে খুশি পিছু ফিরে তাকায় না। মানুষটাকে তা তো সে জানে। নিবরাস এলো। ক্ষিপ্র গতিতে এসে চেপে ধরল খুশির খুনই। চোখ মুখ বেজায় বিরক্তি, কণ্ঠেও তাই। কি করছো এখানে? নিচে আসো। কতবার ডাকলাম, শুনুনি? খুশি দুপাশে মাথা নাড়ল, বোঝালো না শুনিনি। কিন্তু এটা ঢা মিথ্যে কথা। সে শুনেছে নিবরাস তাকে ডাকছে। তার কণ্ঠের উদ্বিগ্নতায় অনেকটুকু শান্তি খুঁজে পাচ্ছিল খুশি। মনে হচ্ছিল এই তো সে পুরনো নিবরাস, যে আগে খুশিকে 1 সেকেন্ড পাশে না পেলে দিশেহারা হতো, পথ হারানো পথিকের মতন আচরণ করত, ছটফট করত। খুশি অকারণেই মিষ্টি করে হাসলো। নিবরাস গম্ভীর চোখে দেখে গেল, বলল, হাসছো কেন? মজার কিছু বলেছি? না। চলো নিচে,
ছাদে কেন এসেছো আবার? বলতে বলতে থেমে যায় নিবরাস। কি বলতে চাচ্ছিল সে? চাপা দীর্ঘশ্বাস বুক থেকে বেরিয়ে আসে অনিচ্ছা সত্ত্বেও। খুশির হাসি হাসি মুখ চুপসে যায়। নিবরাসের হাত থেকে কোনোই ছাড়িয়ে আগে আগে পা বাড়ায়, মেঘস্বরে আওড়ায়। বলুন। জাফর আদনান একা আসেননি, অতসীকে সঙ্গে এনেছেন বলা ভুল, কেননা অতসী চেঁচে এসেছে। জাফর আদনানের মুখশ্রী প্রথম দিকে গম্ভীর ছিল। কামিনী গতকাল জরুরি তলব পাঠিয়েছিলেন, আসতে হবেই হবে, আলাপচারিতা আছে। উনি আন্দাজ করতে পেরেছিলেন আলাপচারিতা অবশ্যই অনিন্দিতাকে কেন্দ্র করে। মেজাজটা তাই চটেছিল, মেয়েটা নিশ্চয়ই এখানে এসে কোনো কাণ্ড ঘটিয়েছে। কিন্তু কামিনী তাকে আপ্যায়ন করলেন হাসি মুখে। নেতিবাচক কোনো কিছুর আভাস পেলেন না জাফর আদনান, সেজন্য চেহারা সুরত কিছুটা শীতল হয়েছে। তখন সিঁড়ি ভেঙে নিচে নেমে আসছিল ইজান। নামতে নামতেই সে সালাম দিল জাফরের উদ্দেশ্যে। ভদ্রলোক ফিসেল হেসে জবাব দিলেন। ইজান মুখোমুখি বসতেই প্রশ্ন করলেন, এখন কি অবস্থা বাবা? ইজান এক পলক হাতের দিকে চেয়ে বলল, ভালো। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। জবাব দিয়ে হাঁপ ছাড়লেন জাফর। একবার দেখে নিলেন সিঁড়ির কাজটায় গোমরা মুখে দাঁড়িয়ে থাকা অনিন্দিতা। আজকাল অজানা কারণেই তার ভেতরটা অনুতপ্ত বোধে জর্জরিত হয়। মনে হয় এতিম মেয়েটার সঙ্গে তিনি কম অন্যায় করেননি। প্রত্যেকবার নিজের সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দিয়েছেন। এমনকি বিয়ের মতো একটা সেন্সিটিভ বিষয়েও তিনি ওর মতো নেননি। তস্ত গলায় হঠাৎ জাফর জিজ্ঞেস করলেন, কেমন আছিস? অনিন্দিতা চমকালো, সোজা হয়ে দাঁড়িয়ে মিনমিনে গলায় জবাব দিল, ভালো। শরৎ সবে মাত্র এসেছে। ভেজা চুলগুলো হাত দিয়ে নাড়তে নাড়তে সে বসার ঘরে পা ফেলল। চোখ ঘোরাতেই সে থমকালো। বিরক্ত হলো নাকি বোঝা গেল না, তবে চেহারার ভাবমূর্তি বিকৃত হয়ে এলো। মুখ কুচকে সে সরে এলো ইয়ামিনের কাছে। সে একা একা বুকে হাত গুজে দাঁড়িয়েছিল একপাশে। শরৎ গিয়ে চাপা স্বরে আওড়ায়, ওনারা কখন এলো? এই তো মাত্রই। একটা সাহায্য করবে ইয়ামিন? ইয়ামিন কৌতূহলী গলায় বলল, কি? ওই মেয়েটা এলে আমাকে একবার জানিয়ে দিও, তাহলে আমি ভুলেও বাড়িতে আসবো না। শরৎ এবার সত্যি বিরক্ত। অতসী তার দিকেই চেয়ে, এক ধানে এক দৃষ্টিতে, চোখের পলকও পড়ছে না তেমন। ইয়ামিন হেসে ফেলল। কেন? সে কি এমন করলো? কিছু না বলেই মুখ ঘোরালো শরৎ। আলাপের ফাঁকে জাফর এক আবদার করে বসলেন। অনিন্দিতার ফুফু আসার কথা তার বাড়িতে, মেয়েটাকে দেখে যাবেন। বিয়েতেও আসেননি যেহেতু, ওকে খুব করে দেখতে চাইছেন। সবটা শুনে কামানি আপত্তি করলেন না, কিন্তু ইজান ভেতরে চটে গেল। বউ তার, পারমিশন তো তার কাছেই চাওয়া উচিত। ও হুট করে উঠে দাঁড়ালো, চোখ মুখ ভয়ানক কুচকে সে দোতলায় উঠে এলো। উপস্থিত সবাই ব্যাপারটা স্বাভাবিকভাবে নিল, অনিন্দিতার খটকা রইল। তাই সেও চুপিসারি রুমে চলে এলো। ইজান বারান্দায় বসেছিল, কপাল সংকুচিত, সূক্ষ্ম কটা ভাঁজ লক্ষণীয়। একটু পর পর লম্বা লম্বা দম টানছে। অনিন্দিতা দরজার পাশে দাঁড়িয়ে রইল। ইজান খেয়াল করলো তাকে অনেকক্ষণ পর। রাশভারী গলায় প্রশ্ন করলো, এখানে কি গোছগাছ করতে এসেছো নাকি? অনিন্দিতা মাথা দুলিয়ে বলল, আজকেই যাব। তোমার মামা তো তাই বললো মামুনিকে। তাহলে তো সত্যি কাপড় গোছাতে হবে। বলতে বলতে সে ঘুরে দাঁড়ালো। আলমারির দিকে দুপা বাড়াতেই কবজিতে টান পড়ে। হকচকে ওঠারও সুযোগ দিল না ইজান। বুকের সঙ্গে মিশিয়ে তীক্ষ্ণ চোখে তাকালো। পারমিশন নিয়েছো আমার থেকে? অনিন্দিতা ফাঁকা ঢোক গিলে দুপাশে ঘাড় নাড়ায়। ইজান মেজাজ ছাড়ায়, এক হাতে দুগাল চেপে ধরে বলে, মুখ বলো। অনিন্দিতা অস্ফুট স্বরে উত্তর দেয়, না। তাহলে যাওয়া হবে না, আগে আমাকে মানাও, আমি পারমিশন দিলে তারপর যাবে। কিন্তু মামুনি তো। চুপ। ধমকে উঠে সে। অনিন্দিতার সুশ্রী চেহারা চুপসে যায়। ইজান তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, আগে আমাকে রাজি করো, এরপর বাড়ি যেতে পারবে। পারমিশন দিয়ে দিন না, ফুপুকে অনেক বছর দেখিনি। শুধুমাত্র একদিনের জন্য। অনিন্দিতার স্বস্তির নিঃশ্বাস ফেলে। আজওয়াদের হাতের ভাঁজে সিগারেটের শেষ অংশ। সে জ্বলন্ত অংশটার দিকে চেয়ে থেকে বলল, কি খবর হিমেল? নিবরাস কি বললো? আমাকে নাকি আর লাগবে না, কাজটা আর করতে হবে না, এসবই বললো। কিন্তু ঘটনা তো ঘটেই গেছে। তুমি কিন্তু খুব কাজের হিমেল। কি সুন্দর আমার প্ল্যানটা সাকসেসফুল করতে ওকে ফাঁসিয়ে দিলে। ইমপ্রেসিভ। ইজানের ধূর্তগিরির বেশ অনেকটাই নিজের অজান্তেই এসেছে দেখেছি। হিমেল মাথা নামিয়ে হাসলো। প্রশংসা শুনতে কার না ভালো লাগে। আজওয়াদ হাতে সিগারেটটা ফেলে দিয়ে সোজা হয়ে বসে, হাসার চেষ্টা করে। তোমার পাওনাটা কাল সকালে এসে নিয়ে যেও। ওকে স্যার।
উৎফুল্ল কণ্ঠস্বর হিমেলের। চটপট চিত্তে সে উঠে দাঁড়িয়ে সবিনয়ে বিদায় নিল। অনিন্দিতার ঘরটা খালিই থাকে। 2 সপ্তাহ পর পর আফরোজা একবার পরিষ্কার করান, সেজন্যই ধুলাবালি কম জমে। এই ঘরটাকে এখন অনিন্দিতার কাছে পরপর লাগে। ওই খন্দকার নিবাসের দক্ষিণ মাথার রুমটা তার কাছে অধিক স্বস্তিদায়ক মনে হয়। ব্যাগট্যাগ রেখে অনিন্দিতা সর্বপ্রথম কল লাগালো ইজানের কাছে। প্রথমবারেই কেটে দিল, তারপর আবার তাকে অবাক করে দিয়ে মিনিটের মাথায় কল বেকালো। অনিন্দিতা রিসিভ করলো তৎক্ষণাৎ। শোনা গেল বারিকি পুরুষালীর স্বর। পৌঁছেছো? ওপাশ থেকে শোরগোলের আওয়াজ ভেসে আসছে। এক ঝাঁক লোকের কণ্ঠ অনিন্দিতা প্রশ্ন করলো, আপনি বাইরে গেছেন? হুম। কেন গেলেন? হাত ঠিক আছে, খুব জরুরি কাজে বেরিয়েছি, পরে কথা বলবো। অনিন্দিতার আগে ফেটে পড়ল। লোকটার বোধশক্তি দিন দিন লোপ পাচ্ছে। এই অবস্থায় না বেরোলেও হতো। সে ফোন রেখে ফুসফুস করে রাগ দমালো। রাত তখন 12টার কাছাকাছি। এপাশ ওপাশ ফিরেও ঘুম আসছে না অনিন্দিতার, অথচ মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে। ছটফট করছে শুধু। শেষমেশও উঠে বসলো। দেয়াল ঘড়ির দিকে তাকাতেই দেখল 12টা 2 বাজে। ও হতাশ নিঃশ্বাস ফেলে। খালি বিছানাটার দিকে পরপরই ধ্যান ভাঙে রিংটনের শব্দে। অসময়ে ইজানের কল। অনিন্দিতা দ্রুত রিসিভ করতেই ইজান হাসকি স্বরে বলে, গেটটা খুলো। এসে এত বড় দেয়াল বানিয়েছে, তোমার মামা টপকাতেও পারছি না। মধ্যরাত। অনিন্দিতার একবার মনে হলো সে স্বপ্ন দেখছে, কিন্তু তা মনে প্রাণে বিশ্বাস করার আগেই ওপাশ থেকে ধমকে ওঠে ইজান। কি হলো? জলদি বের হও। অনিন্দিতা ফোন রেখে গায়ে ওড়না জড়ায়। দ্রুত পায়ে ঘর ছাড়ে। মেইন দরজা নিঃশব্দে খুলে গেটের দিকে পা বাড়ায়। অদূরেই দারোয়ান চাচা বসে বসে ঘুমাচ্ছেন। অনিন্দিতা ইতস্তত গলায় তাকে ডেকে তুলল। এরপর গেট খুলতেই কালো রঙের একটা গাড়ি ভেতরে প্রবেশ করে। ড্রাইভিং সিট থেকে ইজান টালমাটাল পায়ে বের হয়। কোনো রূপ না তাকিয়ে অনিন্দিতার হাত টেনে বাড়ির ভেতর যায়। ঘরে ঢুকতে অনিন্দিতা খেয়াল করে ইজানের গায়ে একটা মোটা শাল জড়ানো। চোখ মুখ অতিশয় গরু গম্ভীর। অন্য দিনের তুলনায় আজকে তাকে একটু অস্বাভাবিক লাগছে। বারান্দা থেকে আবছা আলো ঘর জুড়ে আশ্রে পড়ছে। সেই আলোতে অনিন্দিতা দেখতে পেল ইজান ধীরে ধীরে গা থেকে শালটা সরাচ্ছে। শাল সরাতেই অনিন্দিতার নিঃশ্বাস আটকে আসে। গায়ে ঢিলা ঢিলা টি শার্টের ওপর আজও রক্ত লেগে আছে, তরতাজা রক্ত। অনিন্দিতা ফাঁকা ঢোক গেলে অস্ফুট স্বরে বলতে চায়, আবার এসব? তার পূর্বে ইজান গা থেকে টি শার্টটা খুলে ফেলে। ভঙ্গুর কদমে এগিয়ে আসে। চোখ মুখের কাঠিন্যতা আচমকাই কমে যায়। ইজান দুহাতে অনিন্দিতাকে জাপটে ধরে, ঝুঁকে গালের কাছে নাক ঘষতে ঘষতে আওড়ায়, ভালো লাগছে না। অনিন্দিতা টেনে টেনে উচ্চারণ করে, ওগুলো কার রক্ত? হিমেলের। অনিন্দিতা স্থির বনে গেল, তবে ভেতরে ভেতরে দারুণ ক্রুদ্ধ হলো। ইজানকে এই মুহূর্তে মোটেও স্বাভাবিক লাগছে না। ক্রমাগত গালে নাক ঘষে বিরামহীন বিড়বিড় করছে, কোনরূপ থামাথামি নেই। অনিন্দিতা বেশ জোরেই বুকের উপর দুহাতে ধাক্কা দেয়। জোরালো আলিঙ্গন ছিন্ন হয়। ইজান বেখালে ছিল, সে কারণে ধাক্কাটা এক কদম পিছিয়ে যায়। সামান্য হলদেটে আলোয় দেখতে পাই অনিন্দিতার রাগান্বিত চাহনি। সে রুদ্ধকণ্ঠে প্রায় চেঁচিয়ে বলে, আবার খুন করেছেন? আবার কেন করেন এসব? মানুষের জান নিয়ে কি বা মজা পান ইজান? ইজান দ্রুত পায়ে এগিয়ে অনিন্দিতার হাত দুটো এক হাতের মুঠোয় পড়ে পিছনে চেপে ধরে। অন্য হাতের তর্জনী ঠোঁটের উপর রেখে ফিসফিস করে বলে, আওয়াজ নিচে। অনিন্দিতা ছটফটি উঠে আঙুল সরাতে চেয়ে বলে, আর কত চুপ করাবেন ইজান? একদিন না একদিন সবকিছুই আপনার ওপর ফিরে আসবে। ইজান ঝুঁকে মেয়েটাকে রাগান্বিত রূপেও কেমন আশ্চর্য সুন্দর লাগছে। অক্ষিকোটরে এত ক্ষোভ, অথচ তাতেও ইজান মুগ্ধ হচ্ছে। আদর আদর লাগছে। কপালে কপাল ঠেকিয়েও বলে, বিশ্বাসঘাতকের মৃত্যু ছাড়া আর কি শাস্তি আছে অনি? মানে? হিমেলকে আমি ইয়ামিন ইমাদের মতোই ভাই বলতাম, কিন্তু দেখো আজ এত বছর পর এসে জানলাম ও শুরু থেকে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এসেছে। তাও সহ্য করে নিতাম না হয়। গার্ডস সরিয়ে ও আমার উপরে অ্যাটাক করেছে, এটাও মানলাম, কিন্তু ও আমার পরিবার নিয়েও ষড়যন্ত্র করছিল। বুঝতে পারছো কতটা পেরেছিল ও? থমকানো অবৎসর। আরেক দফা থমকায় অনন্দিতা। চোখে স্পষ্ট অবিশ্বাস, চমকানো ভাব। ছেলেটাকে সে দেখেছে তো, কেমন প্রাণবন্ত। ভাই ভাই বলে মুখে ফেনা তুলে ফেলে। ইজানের পেছনে ঘুরঘুর করে, কত সম্মান দেখাতো উপর উপর। ইজান কপালে ঠোঁট ছোঁয়, স্ফুট স্বরে বলে, কাল সকালে ওর জানাজা যেতে হবে। তার আগে আমার একটু স্বস্তি প্রয়োজন হনি, তাই তোমার কাছে এসেছি। অনিন্দিতা ঢোক গেলে মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগে। হিমেল কি তবে মারা গেছে? ও কৌতূহল দমাতে পারল না। কম্পিত কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, কি করেছেন ওর সঙ্গে? সুযোগ পাইনি তো কিছু করার।
পেলেও কিছু করতে পারতাম কিনা সন্দেহ। ছোট ভাই বলতাম তো, আলাদা স্নেহ বুকে পুষে রাখতাম। যেই হাত মাথায় বুলিয়ে দিতাম সেই হাতে ওকে মারতে পারি বলো তো? তবে কিসের জানাজা? ইজান লম্বা দম টানে, এবার বলতে থাকে। ওর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব বাজেভাবে গাছের সঙ্গে ধাক্কা লেগেছে, মাথাটা ফেটে এত রক্ত বের হয়েছে না। আমি যখন ওর হাতটা ধরলাম আমার গায়েও রক্ত লাগলো। ওর ভেতর জান তখনও ছিল, খুব তরপাত ছিল, মাফ চাচ্ছিল। মনে বুক বরাবর দুটো বুলেট ছুঁড়েছে, আরো ছোট্ট শরৎ আটকে ফেলেছে। আচ্ছা বলো তো, আমার কি ওকে মাফ করে দেওয়া উচিত হনি? অনিন্দিতা বাখারা, কথা বলার মতো কত পরিস্থিতি যেন আর বাকি নেই। সে অমন করেই বুকের সঙ্গে মিশে রইল। একসময় হাত যুগল পেছনের শক্ত বন্ধন থেকে মুক্ত হয়, সঙ্গে সঙ্গে পায়ের পাতায় ভর দিয়ে দুহাতে ইজানের গলা জড়িয়ে ধরেও উন্মুক্ত কাদের কাজটাই মুখ গুজে বলে, আপনার কি ওর জন্য খারাপ লাগছে? জানি না, তবে শান্তি পাচ্ছি না। ও এমনটা না করলেও পারতো, তাই না? ওর টাকার প্রয়োজন হলে আমাকে বললেই পারতো, পাওয়ার লাগলে তাও চাইতে পারতো। বিশ্বাসঘাতকতা কেন করলো? এই জবাবটা বাকির খাতায় রেখে গেল। ইজান ঘন ঘন নিঃশ্বাস ফেলে, হাত দুটো আঁকড়ে ধরে অনিন্দিতার কোমর। জড়তাহীন স্পর্শে কেঁপে উঠে অনিন্দিতা। ইজান চাপা স্বরে বলে, তুমি কোনোদিনও আমাকে এমন পরিস্থিতিতে দাঁড় করিও না হনি। অনিন্দিতা চোখ বুজে আওড়ায়। করব না। পর মুহূর্তে এসে অনুভব করে সে শূন্যে ভাসছে। ইজানকে তেমন করে নিয়েই বিছানায় ফেলল, গায়ের সমস্ত ভর ওপর ছেড়ে গলার কাছে মুখ নিল, ফিসফিস করল, হনি একটু স্বস্তি চাই, শান্তি চাই, দেবে? হুম। অনিন্দিতা চমকানো কণ্ঠ, গলার কাছ থেকে পাতলা ওনাটা মুহূর্তেই সরিয়ে ফেলা ইজান। সেখানটায় মুখ গুজতেই অনিন্দিতা কেঁপে ওঠে, এক হাতে ইজানের চুল চেপে ধরে বলে, কি করছেন? আরাম খুঁজছি। ইজান, হুম? আমার কেমন যেন লাগছে। লাগুক। মদ্যক স্বর, মধ্যরাতে তার এমন ব্যাকুল পাগলাটে আচরণ ভেতর ভেতর অনিন্দিতার কঠিন সত্তাকেও একসময় দমিয়ে ফেলল। অস্বস্তি ভুলে সে চুপচাপ সায় জানালো। রাত বাড়ল, মিনিট 10 স্থির রইল ইজান। মুখ গুজে রেখেই গলার তিলটার ওপর কয়েকবার গাঢ় চুমো বসালো, এরপর মুখ তুলল। চোখের চাহনি অস্বাভাবিক, নেশাতুর। অনিন্দিতা ঘাবড়ালো, অজানা ভয়ে ভীত হয়ে আসে কায়া। ফাঁকা ঢোক গিলতে ইজান মাথা আর একটু তোলে। দৃষ্টিযুগল শুরু থেকেই ঠোঁটের দিকটায় ঘুরঘুর করছিল, এ আর নিজেকে আটকাতে পারল না, দম টেনে বলেই ফেলল, একটা চুমু দিই প্লিজ, একটা। অনিন্দিতা বিস্ময় চেপে কাঁদো কাঁদো মুখ বানালো। ইজানকে তার সুবিধার লাগছে না। হঠাৎ এসে মুখ এগিয়ে আনলো, সবেগে চেপে ধরল পাতলা অধরজোড়া, সিক্ত করলো অনিন্দিতার অন্তর। অদ্ভুত অনুভূতিতে জর্জরিত করল মন। অনিন্দিতা কিছু করতে পারল না, না সায় জানালো না বিরোধ। সে যেন প্রাণহীন, নিস্তেজ কোনো জীব। ইজান একসময় সরে এলো, ঝাপসা চোখে তাকিয়ে বলল, আই লাইক ইট অনি। কি দাও লিপসে? পুরো শরীরে ভার মেয়েটার উপর। হাঁসফাঁস করে উঠল অনিন্দিতা, ক্রমেই রক্তিম হয়ে উঠে দুই গাল। সরাতে চাইল বড় সড়ো দেহটাকে। উদাম শরীরটার দিকে চোখ পড়লে সে অসহায়ত্ব অনুভব করছে। ইজান টলল না, তার 6 ফিটের লম্বাটের দেহটা সরানোর শক্তি অনিন্দিতার নেই, তাই মেয়েটা একসময় হাল ছাড়ল। ইজান নির্নিমেষ চেয়ে তখনও দৃঢ় চাহনি, কোনো হেরফের নেই। ও হঠাৎ ফিসফিস করে উঠল, তোমায় আর একটু ভালোবাসতে চাই অনি। অনিন্দিতার তনু গুটিয়ে আসে, বুকের ভেতর ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে, যেন কেউ বসে হাতুড়ি পেটাচ্ছে খুব জোরালো ভাবে। অনিন্দিতা নেট্রযুগল টলমল করে উঠল, মন চাইল ছুটে কোথাও পালিয়ে যেতে, কিন্তু সে যাবে কোথায়? ইজান যে তাকে আদ্যপান্ত নিজের আয়ত্ত করে নিয়েছে। ইজান আবার বলল, নীরবতাকে আমি কি সম্মতি হিসেবে ধরে নেব? বলেই সে থামল। সদ্বিত ফেরার মতো পরপর দুবার মাথা ঝাঁকালো। হাত বাড়িয়ে অনিন্দিতার এলোমেলো বাদামি চুলের গোছা কানের পেছনে গুজতে গুজতে ভারিক্কি গলায় প্রশ্ন করল, বয়স যেন কত তোমার? অনিন্দিতা কাপা কাপা স্বরে জবাব দিল, 19। এনাফ ফর হ্যান্ডলিং মি। বাক্যটা কর্ণগোচর হতে না হতেই ঠোঁট দুটো পুনরায় নিয়ন্ত্রণ হারায়। ইজান আবার হারিয়ে যায় পাতলা ওষ্ঠের ভাঁজে। সে আজ নিজের মধ্যে নেই, মাথায় কেবল অনিন্দিতা নামক মেয়েটা ঘুরছে, আর কিচ্ছুটি মস্তিষ্কে ধরা দিচ্ছে না আপাতত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ইজানের স্পর্শ ক্রমশ নাজেহাল করে তুলল অনিন্দিতার ছোট্ট মনকে, শরীরকে। ভোরবেলা
ইজান ঘুম ভেঙে গেল অজানা কারণবশত। ঘুমের রেশ কাটলেও সে স্বস্তির দম ফেলতে পারল না, বরঞ্চ মনে হলো কেউ ওর গলা টিপে ধরল খুব জোরালো হাতে। অনুতপ্ত বোধ ওর সর্বত্র ঝেঁকে ধরল। গলার দিকটা আনমনে হাত গেল ইজানের, খুব জ্বলছে। চট করে অনিন্দিতার এক হাত তুলে তাকালো ও আঙুলের মাথায় লম্বা লম্বা নখগুলো দেখে হতাশ নিঃশ্বাস ছাড়ল। গলার কাজটাই তবে এজন্যই জ্বলছে, কিন্তু অনিন্দিতার ফ্যাকাশে চোখ মুখ দেখে সেই জ্বালা আরও দ্বিগুণ পরিমাণে বাড়ল। সে গতরাতে করলটাকে এত নিয়ন্ত্রণ হারা সে কেন হতে গেল? ইজান উঠে বসে, সঙ্গে সঙ্গে নজরে আসে শরীরের ওপর আরও আশ্রয়ের দাগ। তপ্ত নিঃশ্বাস ফেলা ব্যতীত ওর কিচ্ছুটি করার নেই এই মুহূর্তে। ও নিজেকে ধাতস্থ করলো। এরপর ঘাড় বাঁকিয়ে ঝুঁকলো মেয়েটার দিকে। খোলা এলোমেলো চুলগুলো সযত্নে গুছিয়ে দেওয়ার ক্ষণে আদর মাখা কণ্ঠে ডাকলো, অনিন্দিতা, ওয়েক আপ। মানে শাওয়ার নিতে হবে, ওঠো। অনিন্দিতার ঘুম ভাঙল না, তবে ঘুমের মধ্যেই সে গায়ের ওপরের কমফোর্টটা মুঠো করে চেপে ধরল। গলার কাছটায় উঠিয়ে নিয়ে স্ফুট স্বরে আর্তনাদ করে উঠল। ইজান হকচাকালো, খুব করে ভড়কালো। এক হাত চট করে ছুঁয়ে আসে মেয়েটার মসৃণ ললাট, গরম শরীর। ইজানের কপালে ভাঁজ পড়ে বুক ভরে নিঃশ্বাস টানে ঘন ঘন। এরপরে উঠে দাঁড়িয়ে মেয়েটাকে কমফোর্টার সহ কুলে তুলে নেয়। তাতেই জোরালো ঘুমের ভাব কেটে যায় অনিন্দিতার। ভড়কে উঠে দুহাতে গলা পেঁচিয়ে ধরে, বোধহয় সে পুনরায় শূন্যে ভাসছে। কপালের উপর একটা শীতল চুম্বনও সে টের পায়। ইজান বাথরুমের দিকে এগোতে এগোতে বলে, সরি, খুব সকালে জাগিয়ে ফেলেছি না। শাওয়ার নিয়ে ঘুমিয়ে যেও, আমার একটু পর বাড়ি যেতে হবে। বাথরুমের দরজার কাছটা এসে অনিন্দিতাকে দাঁড় করালো। অনিন্দিতা কমফোর্টটা নিজের সঙ্গে চেপে রাখে, ঠোঁট চেপে কান্না আটকায়। গায়ে কি অসহ্য ব্যথা। ইজান বুঝে, মাথা নুয়ে অনুতপ্ত সুরে বলে, সরি, কাল রাতে এত ডিসপারেট হয়ে গেছিলাম না। সরি অনি, আই এম রিয়েলি সরি। আমি আসার সময় মেডিসিন নিয়ে আসবো, কেমন? ততক্ষণ একটু সহ্য করে নাও। শাওয়ার নিয়ে আসো, আমি কাপড় দিচ্ছি। অনিন্দিতা টালমাটাল পায়ে বাথরুমে ঢুকে দরজা আটকায়। এ ভোরবেলা পানিও ঠান্ডা, তবে এখন আর সেসবের তোয়াক্কা করলো না। গায়ে লাগাতার পানি ঢেলেই গেল। শাওয়ার নেওয়া শেষে দরজা একটু ফাঁক করতেই দেখলো ইজান দাঁড়িয়ে আছে। কাতর চাহনিতে মেঝের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। হাতে অনিন্দিতার একটা 3 পিস আর তোয়ালে। অনিন্দিতা ভাঙা গলায় বলে, কাপড় দিন। ইজান দ্রুত হাতে কাপড় এগিয়ে দেয়। অনিন্দিতা বেরোতেই তড়িঘড়ি করে বাথরুমে ঢুকে ইজান কোনো মতে গোসল সেরে বেরিয়ে গায়ে আবার রক্তমাখা টি শার্টটাই জড়ালো। তার ওপরে পুনরায় শালটা পেঁচাতেই অনিন্দিতা বিছানায় বসা অবস্থায় প্রশ্ন করে, কোথায় যাবেন? বাড়ি যাব। এখানে তো শার্ট প্যান্ট কিচ্ছু নেই। পরের বার যদি কোথাও যাওয়ার পারমিশন দেই তাহলে অবশ্যই আমার কাপড় সঙ্গে নিবে। অনিন্দিতা তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। ইজান যাওয়ার আগে আরেকবার দূরত্ব ঘুচালো। বড়ই দুঃখী গলায় বলল, রাগ করেছো? প্লিজ রাগ করো না। তোমায় ভালো না বেশি থাকা আমার পক্ষে অসম্ভব অনি। কালকের জন্য খুব খুব দুঃখিত। অনিন্দিতা মস্তক নত হয়। লজ্জায় হাঁসফাঁস করে উঠে সে। ইজান থুতনি চেপে মুখ উঁচায়। কপালে নাকে গালে অনবরত ঠোঁট ছিয়ায়। একসময় নামে বিবশ গলায় বলে, আমি কিন্তু আবার আসবো অনি, ঠোঁটের চুমুটা তোলা থাক। মুনিমকে জোর করে ধরে নিয়ে এসেছে শরৎ। ভার্সিটি জীবন থেকে হিমেল মুনিম একসঙ্গেই ছিল সর্বদা। কাঁধে কাঁধ মিলিয়ে এলাকা ভার্সিটির সব জায়গায় দাপিয়ে বেড়েছে। শরৎ ওদের চেয়ে খানিকটা বড় বলে দুজনে তাকে একটু সমীহ করে চলতো, কিন্তু তাদের মধ্যকার সম্পর্কটা ছিল অন্যরকম সুন্দর। মুনিম প্রথমে বিশ্বাসই করতে পারেনি হিমেলের উপর আনা অভিযোগগুলো, কিন্তু শরৎ আগে থেকে হিমেলের গতিবিধি লক্ষ্য করছিল। অসুস্থতার নাম করে লুকিয়ে থাকা, সবার অগোচরে নিবরাসের অফিসে যাওয়া, সবকিছুর প্রমাণ হাতে পেয়েছে গতকাল। কাল রাতে যখন সবাই মিলে ওকে ধরতে গেল, হঠকারিতায় হিমেল দিকবিদিক শূন্য হয়ে অ্যাক্সিডেন্ট করলো। তবে শরৎ এই অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্ট বলে মানে না। হিমেল যথেষ্ট দক্ষ ড্রাইভিংয়ে, তার দ্বারা এমনটা হওয়া অসম্ভবই বটে। সেসব চিন্তা একপাশে ঠেলে শরৎ মুনিমের কাজ চেপে ধরল। কাল রাতেও শরতের সঙ্গেই ছিল, এক ফোঁটাও ঘুমায়নি। থম মেরে বসেছিল সারাটা রাত। নিজের কাজেও একদমই অনুতপ্ত নয়। তবে হিমেলের এই দশাটা ওদের কাম্য ছিল না। হিমেলের মা বাবা নেই, একজন বড় ভাই আছেন। ভাইয়ের সঙ্গে বনিবনা কম ছিল। একই বাড়িতে একপাশে বউ বাচ্চা নিয়ে নিজের মতো থাকেন। হিমেল থাকতো একা একা। খাওয়া দাওয়া সে বাইরেই করতো বেশিরভাগ সময়। আজ সেই ভাইও গলা ফাটিয়ে কান্না করছেন তার জন্য। মুনিমের চোখ জ্বলে যাচ্ছে, কান্না তো তারও পাচ্ছে। ইজান এলো। গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি, হাত দুটো পেছনে মুষ্টিবদ্ধ, চোখের সাদা অংশটা কিঞ্চিত লাগ, চোখ মুখ অতিশয় শীতল, ভাবশূন্য। তাকে দেখেই কান্না গিলে ফেলল মুনিম।
লোক সমাগম কম এখানে, এলাকার গুটি কয়েক মানুষজন জড়ো হয়েছেন জানা যায়, এই যা, আর বাড়তি লোকজন নেই। মুনিম জানাজা শেষে খেয়াল করলো তার বাম চোখ থেকে এক ফোঁটা নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়েছে। পাশে দাঁড়ানো শরৎ তা খেয়াল করলো, চট করে চোখ মুছিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, অমন বিশ্বাসঘাতকের জন্য চোখের পানি ফেলাও পাপ মুনিম, ওর জন্য কান্না করলে ভাইয়ের সঙ্গে বেইমানি হবে। আজ সকালের দিকে খুশির বড় ভাই হাজির হলেন। নিবরাস বাসায় ছিল না। খুশির সঙ্গে সঙ্গেই তাকে কল করলো। নিবরাস জানালো সে ঘন্টাখানেকের ভেতর আসছে। খুশি ভাইকে দেখে ফিচেল হাসলো, সেই হাসিটা মলিনতায় ঘেরা। খাবির তা স্পষ্টই বুঝতে পারল, বুঝে বোনের হাত চেপে ধরল, উদ্বিগ্নতা নিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছিস? সেকেন্ড খানিকের মাথায় খুশি ঝরঝর করে কেঁদে ফেললো। ঝুম বর্ষায় যেমন অকস্মাৎ বৃষ্টি নামে, ঠিক তেমন করেই নোনা জলের বর্ষণ নামলো তার দুই কপল বেয়ে। খাবির বোনকে বুকের সঙ্গে মিশে স্থির বসে রইল, সময় দিল নিজেকে ধাতস্থ করার। খুশির কান্নার বেগ ক্রমেই বাড়ল। কান্নার দমকে তার ফ্যাকাশের চেহারা লালাভাই ছেয়ে গেল। নাক টেনে টেনে সে ভাঙা কণ্ঠে বলল, ভাইয়া ভাইয়া, আমার বাচ্চাটা আর নেই ভাইয়া। খাবির ঠোঁট চেপে রইল। একই বাক্য খুশি পরপর অনেকবার আওড়ালো। সে থামলো না, খাবিরও তাকে থামালো না, কেবল চুপচাপ মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। 15 মিনিট টানা এক নাগাড়ে কান্না করলো খুশি। এরপর নিজেই নিজেকে সান্ত্বনা দিল। সোজা হয়ে বসে দুহাতে গাল মুছল। কান্নার দমকে হেসকে উঠছে। সে অমন নির্জীব মুখে সামান্য হাসলো। কতদিনের জমানো কান্না আজ উগলে দিয়েছে। বলল, ভাইয়া কি খাবে বলো, আজ আমি নিজ হাতে রান্না করব। খাবির শুকনো মুখে চেয়ে সে সবটা জানে। নিবরাস তাকে আগেই জানিয়েছে সবকিছু, কিন্তু খাবির সময় বের করে আসতে পেরেছে আজ। কিছু খাবো না। খুশি, একটা কথা রাখবি ভাইয়ের? খুশি মাথা ঝাঁকালো। বলো। তোর ভাবি খুব করে বলছে তোকে সঙ্গে নিয়ে যেতে। এখানে একা থাকতে নিশ্চয় বিরক্ত লাগছে, তাই না? আমার সাথে চল। আমার ছেলেটা তুই বলতে পাগল। খুশি হাসলো। কিভাবে যাব ভাইয়া, নিবরাসের অফিস আছে না? বুয়া তো আছে। থাকলেও নিবরাস পারমিশন দিবেন না। খাবির দম ধরে বসে রইল। দুজনের কথোপকথনের মধ্যে সশব্দে কলিং বেল বেজে ওঠে। খুশি উৎফুল্ল চিত্তে ছুটে গিয়ে দরজা খুলে। নিবরাস এসেছে। খাবিরের সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা শেষ করে সে রুমে ছুটে ফ্রেশ হতে। খাবির সেই ফাঁকে আবার অনুরোধ করে, আমি ওনাকে রিকোয়েস্ট করব, খুশি 2 দিনের জন্য হলেও যাবি। খুশি মাথা নুয়ে হাসে, দৃঢ় কণ্ঠে বলে, দিবে না উনি, দেখে নিও। কিন্তু তার এই প্রবল আত্মবিশ্বাস ফিকে হয়ে পড়ল। নিবরাস বিনা বাক্য ব্যয় খাবিরের প্রস্তাবে রাজি হলো। খুশি অবুজের মতো তার কথা শুনে গেল, কেবল জিজ্ঞেস করলো, আপনার সমস্যা হবে না? না, বুয়া তো আছেই। নির্বিকার কণ্ঠধার। খুশি খুব করে জিজ্ঞেস করতে চাইল, আগেও তো বুয়া ছিল, তাহলে গত 2 বছরে কেন তাকে ভাইয়ের বাড়িতে একা পাঠায়নি? ইজান খালি হাতে আসেনি এবার। 2 হাত ভর্তি মিষ্টির প্যাকেট তার। বাড়ি জুড়ে অতসী একাই হইচই শুরু করলো। ইজান কেবল হাসলো। আফরোজার সঙ্গে কুশলাদি সেরে সে সোজা অনিন্দিতার রুমে এলো। ভিড়িয়ে রাখা দরজাটা অল্প ঠেলতেই নজর এলো পেছনের উপর গুটিসুটি মেরে শুয়ে আছে অনিন্দিতা। জানলার পর্দাগুলো মেলে রাখা, তবুও ঘরটা বেশ উজ্জ্বল দেখাচ্ছে। ইজান নৈশব্দে ঘরে ঢুকে দরজা আটকে বিছানায় গিয়ে বসে। মৃদু গলায় ডাকে, অনিন্দিতা। আশ্চর্য শীতল এক স্বর। মায়ের পর কোনো নারীর নিকট এত নরম কখনো হয়নি ইজান। ডাক শুনে উঠে বসলো অনিন্দিতা। সে চোখ বুজে পড়েছিল এতক্ষণ। উঠে বসেই সে প্রশ্ন করলো, আপনি কখন এলেন? ইজান নরম কণ্ঠে জবাব দিল, মাত্র এসেছি। এখনো ব্যথা করছে, মেডিসিন এনেছি। অনিন্দিতা লজ্জায় হাঁসফাঁস করে উঠল সঙ্গে সঙ্গে। লজ্জার সেই গাঢ় ছাপ স্পষ্ট চোখ মুখে ফুটে উঠল। ইজান মুখ ঘুরিয়ে হেসে ফেলল। কাল রাতে তো লজ্জা পাওনি, তাহলে আজ কেন? অনিন্দিতা মুখ নামিয়ে ফেলল। মন চাইল সামনে বসা পুরুষটিকে কড়া ভাষায় কিছু কথা শোনাতে, কিন্তু সে অপারক। অনেকক্ষণ পর সে মুখ তুলতেই দেখল ইজান অন্যদিকে চেয়ে আছে। শক্ত চোয়াল একপাশ থেকে দেখা যাচ্ছে, হাসছে কিনা বোঝা যাচ্ছে না। চোয়াল থেকে দৃষ্টি একটু নিচে নামতেই অনিন্দিতা হতবুদ্ধি হয়ে গেল। বায়ের কয়েক পলক ছাপটিয়ে সে হতবিহ্বল কণ্ঠে আওড়ালো, এ কি, গলায় কি হয়েছে? হাতটা আপনা আপনি গলার উপর উঠে এলো। সকাল থেকে খুব জ্বলছিল, আসার আগে মলম লাগিয়ে এসেছে। ও ঘুরে বসলো। অনিন্দিতা চরম অবাক চেহারায় চোখ বুলিয়ে বলল, রাতের কথা ভুলে গেলে? ইজান, চাপা স্বরে চেঁচিয়ে উঠল অনিন্দিতা।
নিজেই তো আর্ট বানালে, আরো আছে পিঠের দিকে দেখাবো? আপনি খুব খারাপ। তোমার ধারণার চেয়ে বেশি। তা তো জানি। মুখ নামিয়ে হেসে ফেলল ইজান। প্রত্যুত্তরে কেবল বলল, অনিন্দিতা, তুমি জানো তো আমি খুনি? অনিন্দিতা এহেন প্রশ্নে থতমত খেল, নিশ্চুপ রইল। ইজান ফের বলল, আচ্ছা, তোমায় কে জানিয়েছিল এই কথা? অনিন্দিতা এবারও জবাব দিল না। একথা রাতুল বলেছে তাকে বিয়ের সপ্তাহখানেক আগে। পালানোর প্ল্যানটাও ওর। বাইরে থেকে ইজানকে সত্যি ভয়ঙ্কর মনে হয়। তার উপর সে পলিটিক্যাল পার্সন, খুব যে ন্যায় মানে তাও না। ইজান চোখে চোখ রেখে ভুরু নাচায় উত্তর পাওয়ার আশায়। অনিন্দিতার দৃষ্টি অটল, জড়তা নেই, অস্বস্তি নেই, কিন্তু তাও কোথাও যেন একটা প্রশ্নবোধক চিহ্ন। ইজান মুখে গেল, ডান হাতের তর্জনীতে আলতো স্পর্শে মুখের সামনে চুল পেঁচিয়ে ধরল। শান্ত সুরে বলল, কাকে খুন করেছি জানতে চাও? অনিন্দিতা আশ্চর্য হয় তার কথার ধরন শুনে। খুন ব্যাপারটা এত সহজ, এক নিঃশ্বাসে, এক অবলীলায় বলে ফেলার জিনিস? নিজেই নিজেকে একবার প্রশ্ন করে অনিন্দিতা। ইজানের ভাবমূর্তি সহসা পাল্টে গেছে। চোখ মুখের নমনীয়তার দৈবাত গায়েব হওয়া স্বাভাবিক কিছু না। অনিন্দিতার ঢোক গিলে মনে ভয় ঢুকে, চেহারায় অল্প হলেও তা ফুটে ওঠে। ইজান ঠোঁট এলিয়ে হাসে। ভয় পাচ্ছ অনি? এবারও জবাব এলো না। ইজান তিতিবিরক্ত হলো বটে। তুমি আমাকে ভয় পাচ্ছ? স্ট্রেঞ্জ। সারা দুনিয়া আমাকে ভয় পাক, তুমি কেন পাবে? এত খারাপও তো আমি না। ইজান থামল, বাদামি চোখ দুটো নির্নিমেষ চেয়ে তার দিকে। অথচ ইজান সেই তাকানোতেই বিরক্ত হলো। এই দৃষ্টিতে প্রেম নেই, আছে কেবল একরাশ বিভ্রান্ত ভীতি। এসব ইজান চায় না। বাদামি অক্ষি ঝুঁকলে কেবল তার জন্য একমুঠো প্রেম থাকবে। বেশ, ও ঝুঁকলো আরেকটু, ঠোঁট দুটোর উপর দৃঢ় অনড় রেখে বলল, ছোট্ট একটা চুমু খাই অনি, জাস্ট একটা। এর চেয়ে বেশি কিছু করব না। এরপর সব খুলে বলবো, আর সম্পর্কে কোনো জঞ্জাল থাকবে না। আই প্রমিস।